আমার বন্ধুর এই ভয়াবহ প্রাণদণ্ডের ব্যবস্থা দেখে আমার মাথা ঘুরতে থাকলো। মনে হলো আমি বুঝি মূর্ছা যাব, কিন্তু না, নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ছুটে গেলাম সুলতানের কাছে। কোনো রকম ভূমিকা না করে সোজাসুজি জিজ্ঞাসা করলাম, আমার বিবি যদি আগে মারা যায়, আমাকে কি তার সঙ্গে সহমরণে যেতে হবে? সফটুনস FM বাংলা অডিও চ্যানেল এবারে আপনাদের জন্য নিয়ে এসেছে সিন্দবাদ নাবিকের চতুর্থ সমুদ্র যাত্রা। যদিও দারুণ ভোগবিলাসের মধ্যে আমার দিন কাটছিল, কিন্তু রক্তে আছে আমার ঘর ছাড়ার নেশা। তাই বাগদাদের বৈচিত্র্যহীন বিলাসের জীবনযাত্রা আমার ধাতে সইল না। কিছুদিন যেতে না যেতেই বিদেশ যাত্রার ভূত আবার আমার ঘাড়ে চেপে বসল। এবারও আমি অনেক বাছাই করা দামি দামি বাহারি সামগ্রী সওদা করলাম, যেসব জিনিস সাধারণত বিদেশের বাজারে মেলে না, সেই জাতের জিনিসপত্র। দিনক্ষণ দেখে একদিন বসরোর বন্দর থেকে এক বিরাট জাহাজে চেপে বসলাম আমরা কয়েকজন সওদাগর। দিনের পর দিন জাহাজ চলেছে। একদিন কাপ্তেন এসে বলল, এখনই ঝড় উঠবে, আর এক পাও এগোনো যাবে না। জাহাজ এই মাঝ সমুদ্রে নোঙর করতে হবে। ঝড়ের কথা শুনে বুক শুকিয়ে গেল। না জানি এবার কি বিপদ ঘটে। যদি উত্তাল ঢেউয়ের দাপট সহ্য করতে না পেরে জাহাজটা উল্টে যায়। মুহূর্তের মধ্যে প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় আমাদের জাহাজটা খান খান হয়ে গেল। সেই প্রবল জলোচ্ছ্বাসের মধ্যে কে কোথায় তলিয়ে গেল তার কোনো হদিশ করতে পারলাম না। আল্লাহর অপার মেহেরবানি, আমি একখানা কাঠের পাটাতন আঁকড়ে ধরতে পেরেছিলাম। সেই পাটাতনখানা আশ্রয় করে ভাসতে ভাসতে এক সমুদ্র সৈকতে এসে উঠলাম। তখন আমার প্রায় মৃতকল্প দশা। হিমের মতো ঠান্ডা জলে সারা শরীর ছিটকে গেছে। সারা রাত সৈকতের বালির উপরে অসাড় অচৈতন্য হয়ে পড়ে রইলাম। সকালবেলায় উঠে দেখি আমার পাশে আরো কয়েকজন সহযাত্রী শুয়ে আছে। আল্লাহর কৃপায় তারাও প্রাণে রক্ষা পেয়ে গেছে। সমুদ্র তীর ছেড়ে আমরা গ্রামের পথে পা বাড়ালাম। কিছু দূর যেতেই একটা বাগানের মধ্যে একখানা সাদা রঙের বাড়ি দেখতে পেলাম। বাড়িটার কাছে আসতেই একদল উলঙ্গ কালো মানুষ বেরিয়ে এসে আমাদের ঘিরে ধরল। তাদের মুখে কোনো কথা নেই, শুধু ইশারায় পথ দেখিয়ে বাড়িটার ভিতরে নিয়ে এলো। প্রকাণ্ড প্রশস্ত একখানা ঘর, তার মাঝখানে সিংহাসনে আসীন এক সম্রাট। সম্রাট আমাদের বসতে হুকুম করলেন। একটু পরে বড় বড় বার কষে বোঝাই করে খানা এলো। খানা বলতে এক ধরনের অদ্ভুত মাংস। এ ধরনের মাংস আমি জীবনে কখনো দেখিনি। চেহারা দেখেই আমার খিদে তেষ্টা উবে গেল। কিন্তু আমার সঙ্গীরা খিদের জ্বালায় সেই মাংসই গোগ্রাসে খেতে লাগলো। জাহাজ ডোবার পর থেকে খাওয়া দাওয়া হয়নি। খিদে পেট চোঁ চোঁ করে জ্বলছিল। তাই আর কোনো দিকে দৃকপাত না করে গোটা বারকোষটাই সাবারি করে দিল তারা। আমি বসে বসে দেখলাম
আমার গা গুলিয়ে যাচ্ছিল ওদের ওই রাক্ষসের মতো গেলা দেখে। খেয়ে দিয়ে ওরা ঢেকুর তুলতে লাগলো। ভুরি ভোজের খানা, আমি কিন্তু নিরম্ব উপবাসী রয়ে গেলাম। মরে গেলেও ওই আজব খানা আমার মুখে উঠবে না। খানা পিনা ব্যাপারে আমার এই খুঁতখুঁতে ভাই সে যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছিল। কেমন করে সেটাই বলছি। কিছুক্ষণের মধ্যেই আমি বেশ বুঝতে পারলাম এই উলঙ্গ হাবাসী লোকগুলো নরখাদক, আর ওই সম্রাট সেও। তবে ওদের হাতে কোনো মানুষ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে ওরা খায় না। প্রথমে কিছুদিন খাইয়ে দাইয়ে বেশ মোটা সোটা নাদুস নুদুস করে তোলে। দেহে চর্বি না গজালে নাকি মাংসের স্বাদ হয় না, তাই তারা খুব ভালো করে পেট পুরে খেতে দেয়, আদর যত্নও করে। খাটুনি মেহনত একেবারেই করায় না। মোট কথা বড় তোয়াজে রাখে। যেসব মানুষ ধরা পড়ে তাদের মধ্যে মোটা সোটা তাগড়াইগুলো থাকে সম্রাটের জন্য, বাকিগুলো খায় উলঙ্গ হাবাসীরা। হাবাসীরা মানুষের কাঁচা মাংস খেতেই ভালোবাসে, কিন্তু হাবাসী সম্রাটের বিলাসিতা অনেক। সে কখনো না পুড়িয়ে খাবে না, তার খানা পাকবার কায়দাই আলাদা। বিরাট মানুষ সমান চুল্লিতে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়। দাউ দাউ করা আগুনে কাঠগুলো পুড়ে যখন গনগনে আগুনের অঙ্গার হতে থাকে, সেই সময় জ্যান্ত একটা মানুষের সর্বাঙ্গে তেল মশলা ঝালের গোলা মালিশ করা হয়। মানুষটা যখন লঙ্কার ঝালে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে থাকে, তখন হাবাসীরা বুঝতে পারে মশলায় সে জারিত হয়ে গেছে। এরপর তারা তাকে চুল্লির নিচে নামিয়ে দেয়। আধ পোড়া মতো যখন হয়ে আসে, তখন তারা শিকে গেথে আংড়া মানুষটাকে উপরে উঠিয়ে নিয়ে আসে। এরপর টুকরো টুকরো করে কেটে সম্রাটের সামনে ভোগ নিবেদন করে। আমি ওদের মুখেই শুনেছি এই নরমাংসের কাবাবের স্বাদই নাকি আলাদা। একবার যে খেয়েছে তার মুখে মোরগ মাসাল্লামও নাকি পানসে লাগবে। এসব জানার পর থেকে আমি খিদে ভুলে গেলাম, শুধু পানি খেয়ে প্রাণ ধারণ করতে লাগলাম। উলঙ্গ হাবাসীরা আমাদের সকলকে রাখালের হেফাজতে দিয়ে বলল, খুব সাবধানে চোখে চোখে রাখবি, একটাও যেন খোয়া না যায়, আর খুব ভালো করে চর যাবি। 2-4 দিনের মধ্যেই যেন মোটা সোটা নাদুস নুদুস হয়ে ওঠে সবাই। সম্রাটের ভোগে লাগবে, মনে থাকে যেন। রাখাল আমাদের বনে জঙ্গলে মাঠে নিয়ে যায়, গাছের ফল পেড়ে এনে দেয়। ফলের সুটি রসালো আখ খাইয়ে পেট উই করে দেয় আমার সঙ্গীদের। আমি কিন্তু কিছু স্পর্শ করি না। ফলে দিনে দিনে কৃশ থেকে কৃশতর হতে থাকি। শেষে এমন হলো গায়ে বলই পাই না, শরীরের হাড়গোড় সব বেরিয়ে গেল। রাখালটা ভাবে, এই লোকটা একটা আপদ, এক ফোঁটা মাংস লাগছে না গায়ে, উল্টে শুকিয়ে চেলা কাঠ হয়ে যাচ্ছে। সম্রাট কেন, তার সাগরেদরাও খেতে চাইবে না বেটাকে। রাখালটা আর আমার দিকে তেমন নজর রাখে না। সে শুধু তীক্ষ্ণ দৃষ্টি রাখে আমার বন্ধুদের উপর। ওরা নির্বিবাদে খেয়ে দিয়ে শুয়ে বসে ঘুমিয়ে দিনকে দিন ঢাউস হতে থাকলো। হাবাসীরা আর রাখালও ওদের তদারকেই ব্যস্ত হয়ে থাকে।
আমি যেন ওদের কাছে এক অবাঞ্ছিত অতিথি। নেহাত ফেলে দেওয়া যায় না, তাই রেখেছে ভাবখানা এই। তাদের এই ভাবেরই সুযোগ নিলাম আমি। একদিন রাখাল আমাদের চড়াতে নিয়ে বেরিয়েছে। আমি কিছু দূর গিয়েই ধপাস করে পড়ে গেলাম। রাখাল জিজ্ঞাসা করলো, কি 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 হলো? আমি বললাম, না কিছু না, মাথাটা কেমন ঘুরে গেল। ব্যামো? আরে শকুনে খাবে। অর্থাৎ অসুস্থ মানুষের মাংস অভক্ষ, ওগুলো শেয়াল শকুনকে খেতে দেয় তারা। আমাকে পথের ওপরে ফেলে রেখে আমার বন্ধুদের তাড়িয়ে নিয়ে রাখালটা এগিয়ে যেতে যেতে বলে, মাথাটা ঠিক হয়ে গেলে পিছনে পিছনে আয়, না হলে ফেরার সময় নিয়ে যাব। এখানেই শুয়ে থাক। এই মৌকা। রাখালটা চোখের আড়াল হতেই আমি বাঁকা পথ ধরলাম। ঝোপ জঙ্গল ভেঙে সবার অলক্ষ্যে সমুদ্রের দিকে এগোতে থাকি। কিন্তু কোথায় সমুদ্র তীর? সারা দিন সারা রাত চলার পরেও কোনো সমুদ্রের কিনারা পাওয়া গেল না। পরদিনও একই রকম ভাবে দুর্গম পথ অতিক্রম করে চলতে থাকলাম। শেষে 8 দিনের দিন এক নতুন দেশে এসে হাজির হই। সেখানকার অধিবাসীরা দেখলাম আমাদের মতোই সভ্য জগতের মানুষ। তাদের গায়ের রং শুভ্র, কাপড় চোপড় পরে। একদল মানুষের সঙ্গে দেখা হলো। ওরা তখন লঙ্কার ক্ষেত থেকে লঙ্কা তুলে বস্তাবন্দি করছিল। আমাকে পরদেশি দেখে তারা কাছে এসে ভিড় করে দাঁড়ালো। ওদের মুখের ভাষা আমারই মাতৃভাষা। কতকাল পরে অন্যের মুখে নিজের দেশের ভাষা শুনে কি যে ভালো লাগলো। ওরা জিজ্ঞেস করে, কে বাছা তুমি? হ্যাঁ, এমন কেন তোমার দশা? আমি জবাব দিই, আমি বিদেশি মুসাফির। সমুদ্রে জাহাজ ডুবি হয়ে এই হাল হয়েছে। নরখাদকের হাতে পড়েছিলাম, কোনো রকমে পালিয়ে এসেছি। আমার সঙ্গীরা এখনো তাদের খপ্পরেই পড়ে রয়েছে। আমার কাহিনী শুনে ওরা বিস্ময়াহত হলো। বলল, আহা, তোমার বুঝি অনেক কাল নাওয়া খাওয়া হয়নি? আমি বলি, খাইনি, তাই বেঁচে গেছি। খাওয়া দাওয়ার লোভ সামলাতে না পারলে আর বাঁচতে হতো না। ওরা আমাকে ওদের ঘরে নিয়ে গেল। ভালো করে গোসল করলাম। এই প্রথম পেট পুরে খানা খেলাম। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর ওরা আমাকে একখানা জাহাজে করে দরিয়ার উপরে একটা দ্বীপের শহরে নিয়ে গেল। সেখানে থাকে ওদের সুলতান। শহরটা ভারী সুন্দর, অনেক দোকানপাট, অনেক লোকের বাস। সুলতানের দরবারে যাওয়ার পথে শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখালো ওরা। আমাদের বাগদাদের মতোই নানা রকম বাহারি জিনিসপত্র পাওয়া যায় সেখানকার বাজারে। পথঘাটগুলোও বেশ চওড়া। তাগড়াই ঘোড়া, উট, গাধা, খচ্চর সবই দেখতে পেলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে অবাক লাগলো। জিন লাগাম ছাড়াই ঘোড়ার পিঠে চেপে চলেছে সেখানকার সওয়ারিরা। সুলতানের দরবারে আমাকে হাজির করা হলো। যথাবিহিত কুর্নিশ জানিয়ে তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনার দেশ দেখে মুগ্ধ হয়েছি জাহাপানা, কিন্তু কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না, জিন লাগাম না লাগিয়ে ঘোড়ার পিঠে চড়ে কেন এখানকার মানুষ?
জিন লাগাম শুধু আরামদায়কই না, দেখতেও বড় বাহারি। সুলতান অবাক হয়। জিন লাগাম? সে কেমন তোর বস্তু? আমার বাপ 14 পুরুষ তো তেমন কোনো জিনিসের নাম শোনেনি। আমি বললাম, আপনি যদি হুকুম করেন আমি আপনাকে বানিয়ে দেখাতে পারি, তারপর বুঝতে পারবেন কত সুন্দর, সুখের, শখের আর দরকারি এই জিন লাগাম। সুলতান বলল, বেশ বেশ, তো করে দেখাও। যদি খুশি করতে পারো তোমাকেও খুশি করে দেব আমি। আমি বললাম, আমাকে একজন চৌকস ছুতোর দিতে হবে। সুলতানের নির্দেশে শহরের সেরা সূত্রধর এলো আমার কাছে। আমি তাকে নকশা এঁকে বোঝালাম কি বস্তু আমি বানাতে চাই। লোকটা কাঠের কাজে ওস্তাদ। যেমনটি আমি চাই নিখুঁতভাবে সেই রকম একখানা কাঠের জিন বানিয়ে দিল। এবার আমি ধনুরিকে দিয়ে জিনের মাপের একখানা বাহারি গদি তৈরি করলাম। সোনার জড়িতে কাজ করা নানা বর্ণের এই গদি কাঠের জিনের ওপর বসিয়ে এঁটে দিলাম। এরপর এক দক্ষ কামারের সহায়তায় বানালাম এক জোড়া লাগাম আর রেকবি। সব যখন আমার পছন্দ মতো যথাযথভাবে তৈরি হয়ে গেল, সুলতানের ঘোড়াশাল থেকে বাছাই করে একটা তাগড়াই ঘোড়া নিয়ে এলাম আমি। এই নতুন জিন লাগাম তার পিঠে চাপিয়ে নিয়ে এলাম সুলতানের সামনে। সুলতান কদিন ধরে রোজই আমার কাজের খোঁজ খবর নিচ্ছিল। নতুন এই বস্তুটি দেখার আগ্রহে সে অধীর হয়েছিল। ঘোড়ার যে এমন মনোহর সাজ হতে পারে সুলতান ভাবতে পারেননি। খুশিতে ডগমগ হয়ে উঠল সে। তার আর তর সইল না। তখনই সে লাফিয়ে উঠে বসল ঘোড়ার পিঠে। वाह, बहुत बढ़िया चीज तो। बहुत आराम। সুলতান খুব খুশি হয়ে আমাকে প্রচুর পরিমাণে ইনাম দিল। উজির আমাকে বলল, আরে বাহ, এ চমৎকার জিনিস তো, আমাকেও একটা বানিয়ে দাও। তাকেও তৈরি করে দিলাম একটা। সেও আমাকে অনেক পয়সা করি উপহার দিল। এরপর দরবারে আমির ওমরাহ, সেনাপতি একে একে সবাই ফরমাশ করতে লাগলো। সবাইকে বানিয়ে দিলাম জিন লাগাম। বিনিময় পেলাম প্রচুর অর্থ। এইভাবে স্বল্প সময়ের মধ্যে সেই শহরের আমি এক সেরা ধনী এবং মান্যগণ্য মানুষ হয়ে উঠলাম। সুলতান আমাকে বহুত খাতির যত্ন করতে লাগলেন। অল্প সময়ের মধ্যেই আমি তার পহেলা প্যারের মানুষ হয়ে গেলাম। আমাকে বলল, সিন্দবাদ, তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? হ্যাঁ, তুমি তো আমার প্রাসাদের, আমার পরিবারেরই একজন হয়ে গেছো। তোমাকে ছাড়া আমার এক দণ্ড চলে না। তোমার পরামর্শ ছাড়া কোনো একটা কাজ করতে পারি না। তাই আমার এই মায়া বন্ধন ছিঁড়ে ফেলে যে দেশে পালাবে সে আমি হতে দেব না। হ্যাঁ, এই কারণে আমি তোমাকে ওই কঠিন বাঁধনে বাঁধতে চাই। আমি বললাম, আদেশ করুন জাহাপনা, আপনার আদেশ আমার শিরোধার্য। আজ আমার যে এই ধন দৌলত ইজ্জত সবই তো আপনার মেহেরবানিতে। সুতরাং আপনি যা হুকুম করবেন আমি মাথা পেতে নেব। তাহলে সুলতান বলে, তুমি আমার কথা মতো আমার প্রাসাদের একটি পরমা সুন্দরী মেয়েকে শাদি করে এখানে পাকাপাকি ভাবে সংসার পাতো। হ্যাঁ, মেয়েটি রূপে গুণে অসাধারণ। সারা দেশে তার জুড়ি খুঁজে পাবে না। আমার বিশ্বাস সে তোমাকে সুখ শান্তি দুই দিতে পারবে। আমি ভেবেছি সেই পারবে তোমাকে এখানে ধরে রাখতে। আমি লজ্জাবনত হয়ে বসে থাকি। ভেবে পাই না কি এর জবাব দেব আর আর কিভাবেই বা দেব। আমাকে নীরব থাকতে দেখে সুলতান প্রশ্ন করল, কি চুপ করে রইলে কেন? জবাব দাও।
আমি কোনো রকমে কুণ্ঠিতভাবে বলি, আমি আমি আর কি বলবো জাহাপনা, সবই আপনার হাতে, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা। আমি আপনার দাসানুদাস। সুলতানের মুখ হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে কাজীকে খবর দেওয়া হলো। তক্ষুনি সাক্ষী সাবুদ নিয়ে হাজির হলো কাজী সাহেব। 1 ঘন্টার মধ্যে শাদীনামা তৈরি হয়ে গেল। শাহ বংশের এক পরমা সুন্দরী শিক্ষিতা মেয়ের সঙ্গে শাদী হয়ে গেল আমার সদ্য শাদী করা বিবি শুধু সুন্দরী আর শিক্ষিতাই নয়, সে তার মৃত পিতার অতুল ঐশ্বর্যের একমাত্র ওয়ারিশ। প্রাসাদোপম ইমারত, বিশাল ভূসম্পত্তি, বহু মূল্যবান ধনরত্ন এবং প্রচুর নগদ অর্থের সে মালিক। এছাড়া সুলতানও উপহার উপঢৌকন দিল অঢেল। আমাকে দিল সে একখানা প্রাসাদ এবং আরও দিল বিশ্বস্ত লোকজন, দাস দাসী, নফর বান্দা। এদের কেউই বাজার থেকে সদ্য কেনা নয়। বহুকাল সুলতান প্রাসাদে একান্ত বশংবদ হয়ে কাজ করে এসেছে। শাদীর পরে আমার জীবনের মোড় ঘুরে গেল। এত আনন্দ, এত প্রাণ ঢালা ভালোবাসার স্বাদ এর আগে কখনো পাইনি। আমার যৌবনে বসন্তের রং লাগলো। নানা বাহারে, নানা ছন্দে বিকশিত হয়ে উঠলাম আমি। এভাবে অনেক দিন কেটে গেল। যদিও সুলতানের কাছে আমি অঙ্গীকারবদ্ধ, তবু অন্তরে অতি সঙ্গোপনে লালন করে চলেছি একদিন না একদিন আমার বিবিকে সঙ্গে করে আমি আমার বাসভূমি বাগদাদে ফিরে যাব। কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক। মানুষ নিয়তিকে এড়াতে পারে না এবং তার ভবিতব্য কি তাও সে জানতে পারে না। নিয়তির হাতে সে খেলার পুতুল মাত্র। একদিন আমার এক প্রতিবেশী বন্ধুর বিবি মারা গেল। তার তারস্বরে কান্না শুনে আমি ছুটে গেলাম। নানাভাবে সান্ত্বনা দেবার চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো সান্ত্বনাই তার মরা কান্না থামাতে পারল না। তাকে যতই আমি শান্ত করার চেষ্টা করি, ততই সে ডুকরে ডুকরে কাঁদতে থাকে। আমি বোঝাতে চাই, আহা, বিবি কারো চিরকাল বেঁচে থাকে না গো। এই নিয়ে এত কান্নাকাটি করে কি করবে বলো? এই তো তোমার জোয়ান বয়স, আবার শাদী করবে, আবার তোমার সংসার ভরে উঠবে। কেন এত দুঃখ করছো? আমি তোমাকে সুন্দরী মেয়ে দেখে শাদী দিয়ে দেব। আমার বন্ধু আরো উচ্চস্বরে কাঁদতে লাগলো। এসব তুমি কি বলছো দোস্ত? আর 1 ঘন্টা বাদে যাকে সহমরণে মরতে হবে, তার আবার নতুন করে শাদী করার কথা ওঠে কি করে? আমি কিছুই বুঝতে পারি না তার কথা। তার মানে 1 ঘন্টা বাদে মরতে হবে কেন? আমাকে অবাক হতে দেখে বন্ধুবর বলল, সে কি, তুমি জানো না আমাদের দেশের আইন কানুন? এদেশে খসম হোক বা বিবি, যেই আগে মরুক তার সহমরণেই মরতে হবে অন্যজনকে। তা সেই যদি স্বয়ং সুলতানও হন, কোনো রেহাই নেই। আমি আঁতকে উঠি। সর্বনাশ, এমন জানলে কে শাদী করত? এখন আমার বিবি যদি মারা যায়, তবে আমাকে মরতে হবে? এ কি কথা? কিন্তু আমি তো পরদেশী। এ দেশের আইন কানুন আমার ঘাড়ে চাপবে কেন? বন্ধুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলতে পারো দোস্ত, তোমাদের দেশের এই বদখদ আইন আমার বেলাতেও খাটবে কিনা? আলবাত খাটবে। এই দেশে যে বাস করবে, তা সে এদেশেই হোক আর বিদেশেই হোক, সকলের বেলাতেই সমানভাবে নিয়ম খাটবে। এতক্ষণে বুঝতে পারলাম কান্নার আসল কারণটা কি। বিবি মারা যাওয়ার জন্য তার বিশেষ শোকতাপ নেই, নিজেকে মরতে হবে সেই আতঙ্কেই সে সারা। যাই হোক,
বিপদের দিনে বন্ধুর পাশে এসে দাঁড়ানো দরকার। তার এই অন্তিম যাত্রায় দুফোঁটা চোখের জল ফেলাও তো আমার কর্তব্য। পাড়া পড়শিরা অনেকেই এলো। যথা নিয়মে মৃতদেহকে বই নিয়ে চলল কিছু লোক। তার পিছনে আমার বন্ধু কাঁদতে কাঁদতে চলল। আমরাও চললাম তার পিছনে। আমাদের চোখেও জল, সমবেদনার অশ্রু। শহর ছাড়িয়ে খানিকটা দূরে পাহাড়ের পাদদেশে ছিল ওদের সমাধিক্ষেত্র। সমাধিক্ষেত্র বলা বোধহয় ঠিক হলো না। একটা প্রকাণ্ড বড় ইঁদারা, তার নিচে নামিয়ে দেওয়া হয় সব দেহটা। তারপর যাকে সহমরণে পাঠানো হবে তার পিঠে 7খানা রুটি, 1 কলসি জল আর হাতে দড়ি বেঁধে সেই ইদারার নিচে নামানো হয়। তলায় মাটি স্পর্শ করার পর উপর থেকে বলা হয়, এবার হাতের বাঁধন খুলে দড়ি ছেড়ে দাও। দড়ির বাঁধন সে খুলে দেয়। তখন দড়িটা তুলে ইদারার মুখে একটা পাথর চাপা দিয়ে তারা ঘরে ফিরে যায়। বেচারি 7টা রুটি খেয়ে যতদিন বাঁচতে পারে ততদিন বেঁচে থাকে। তারপর অনাহারে আতঙ্কে একদিন সে মরে যায়। আমার বন্ধুর এই ভয়াবহ প্রাণদণ্ডের ব্যবস্থা দেখে আমার মাথা ঘুরতে থাকলো। মনে হলো আমি বুঝি মূর্ছা যাব, কিন্তু না, নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ছুটে গেলাম সুলতানের কাছে। কোনো রকম ভূমিকা না করে সোজাসুজি জিজ্ঞাসা করলাম, আমার বিবি যদি আগে মারা যায় আমাকে কি তার সঙ্গে সহমরণে যেতে হবে? জানতে হলে শুনতে হবে আমাদের পরবর্তী পর্ব, সিন্দবাদ নাবিকের 4র্থ সমুদ্রযাত্রার অন্তিম পর্ব। গল্প পাঠে দিব্যেন্দু কুণ্ডু। অন্যান্য চরিত্রে রয়েছেন অঞ্জন রায়চৌধুরী, মনোজিৎ বোস। শব্দগ্রহণে মিলন কুমার প্রধান। ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টস কৌশিক পাইন। পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি। সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল। প্রচার ও অলঙ্করণে সফটনস।